This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক যে খবরের দিকে আমাদের নজর ছিল, এই রাজ্যে চলছে এসআইআর শুরু হতেই পালিয়ে যাওয়ার ধুম, মানে সকলের ঘুম উড়ে গিয়েছে। তাই এখন আবার বাংলাদেশে পালিয়ে যাওয়ার ধুম। কেউ এসেছেন 10 বছর আগে, কেউ এসেছেন 12 বছর আগে, কেউ এসেছেন দালালের মাধ্যমে, কেউ এসেছেন অন্য কোনো পরিবার বা বন্ধু বান্ধবদের হাত ধরে, কেউ করতো এখানে দিনমজুরি বা কেউ করতো এখানে পরিচারকের কাজ। কিন্তু প্রশ্নটা উঠছে যে এত বছর ধরে অবৈধভাবে যখন এদেশে বসবাস করছে, প্রশাসন কি করছিল? সুজয় রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাব সুজয়ের কাছে, তবে তার আগে এক বিশেষ প্রতিবেদন তুলে ধরবো আপনাদের সামনে। আমি রয়েছি দেখো হাকিমপুরে যে বিএসএফের আউটপোস্ট সংলগ্ন হোল্ডিং সেন্টার। তার কারণ নিয়ম রয়েছে, যারা অবৈধ বাংলাদেশি তাদেরকে পুশব্যাক করার আগে তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। আমরা হোল্ডিং সেন্টারের ছবিটা আবার দেখাতে বলবো। এখন আমার সহকর্মী রজত রয়েছে তোমার সঙ্গে, দেখতে পাচ্ছ যে এখানে অনেকেই রয়েছে, অসংখ্য রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসছে। কিছুই করেনি, কয়েক মাস আগে এসেছিলাম, কাজ করতাম, এই চলে যাচ্ছে। কি কাজ করতেন? ওই জন্মজুরি খাটতাম, রাজমিস্ত্রির জোগাড়ি দিতাম। তা চলে যেতে হচ্ছে কেন? এমনিতে চলে যাচ্ছে। আমরা এই হোল্ডিং সেন্টারের ছবিটা আমরা এক এক করে তুলে ধরার চেষ্টা করছি, যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনি এখানে কবে এলেন? 3 বছর আগে। এই যে ভাঙাচুরু প্লাস্টিক বোতল রাস্তা দিয়ে টোকাতাম। কোন জায়গায় সেটা? রাজারহাটের ভিতরে। রাজারহাটে। এই হাকিমপুর বর্ডার না অন্য কিভাবে ঢুকলেন? কিভাবে ঢুকলাম মানে দালাল মারফত করে আসলাম। মোবাইল তো ব্যবহার করতে? কার নামে? দোকান থেকে একটা সিম নিয়ে নিলাম, একটা মনে করো যে যেরকম তোমাদের সঙ্গে পরিচয় হচ্ছে এরকম মনে করো পরিচয় হয়ে একটা নাম্বার সিম তুলে নিলাম। বাংলাদেশ যাচ্ছেন তো? বাংলাদেশ যাওয়ার জন্য এসেছি। কেন? শুনছি মানে দেশে এরকম হবে, সবাই চলে যাচ্ছে, বাংলাদেশের লোক কোনো থাকছে না। আবার কি দালাল ধরবেন আসার সময়? না, আর ধরবো না। কেন? আমার ভুল হয়ে গেছে। দালাল ধরা ভুল? ভারতে কবে এসেছিলেন? 12 বছর আগে এসেছিলাম। এই ফোনটা ব্যবহার করছেন, এই সিমটা কার নামে? এই সিমটা আমার প্রতিবেশীদের নামে। রোজগারের আশায় তখন এপারে চলে এসেছিলাম। কীভাবে? দালাল দিয়ে? দালাল দিয়ে না, ওই কাঠের তেরা বেড দিয়ে মা বাবা চলে এসেছিলাম। তার কাটা পেরিয়ে? তার কাটা ফেরি। এরপরে আসবেন কি করে? দালালি ধরে নাকি? না, এখন দালাল ধরে আসা সম্ভব না। আমরা এসেছি দালাল ধরিনি, এখন যাচ্ছি তাও দালাল ধরবো না। আপনাদের কখন নিয়ে যাওয়া হবে কিছু বলেছে? যে এখান থেকে কিভাবে নিয়ে যাবে, কখন নিয়ে যাবে? ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে? কিছু নেয়নি, এখন ক্যাম্পে নিয়ে যাবে, তারপরে সেগুলো নেবে। বিএসএফ কি বলেছে? বলেছে লাইনে থাকতে, এখন যখন ডেকে নেওয়া হবে তখন ডেকে নেওয়া হবে। ভারতে এসে 10 বছর। কিভাবে এলেন? দালাল? কত টাকা দালালি নিল? 8,000 টাকা দুজনে। 8,000 টাকা। আপনারা ছিলেন কোথায়, থাকছিলেন কোথায়? ডানকুনি ভাড়ার বাড়িতে থাকতেন, সেখান থেকে এখানে এসছেন এবং পুশব্যাকের অপেক্ষায় রয়েছেন। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। খোলা আকাশের নিচে এইভাবেই গত 2 থেকে 3 রাত এইভাবেই রয়েছে। কেউ ডানকুনি, কেউ নিউ টাউন, কেউ কলকাতা, বিভিন্ন জায়গায় তারা থাকেন। তারা স্থানীয় সূত্রে বা পুলিশি সূত্রে তাদেরকে বলা হয়েছে যেহেতু তাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র নেই ভারতীয় হওয়ার, তাদেরকে চলে যেতে হবে এবং সেই কারণে তারা এই মুহূর্তে হাকিমপুর যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের কাছে এসে জড়ো হয়েছেন এবং কবে এখান থেকে তাদেরকে পুশব্যাক করা হবে সেটাও এখনও স্পষ্ট নয়। ডানকুনি, কলকাতা, মধ্যমগ্রাম, আটঘরা, বিশ্বাসপাড়া, সমস্ত জায়গার ছবিটা ঠিক একই রকম। রাতের মধ্যেই সেখান থেকে মানুষ উধাও হয়ে যাচ্ছে, তারা গিয়ে জড়ো হচ্ছেন ঠিক এখানে। গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমার সহকর্মী সুজয়। আমি একবার সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, তুমি একটু আগে যে প্রতিবেদন তুলে ধরছিলে TV9 বাংলার দর্শকদের জন্য, কেউ এসছেন 12 বছর আগে, কেউ এসছেন 10 বছর আগে এবং কেউ এসছেন দালাল ধরে, কেউ বা নিজেরাই চলে এসছে। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে প্রশাসন কি করছিল এতদিন? দেখেও কি না দেখার ভান করেছিল প্রশাসন, নাকি প্রশাসনের কাছে এই সম্পর্কে কোনো তথ্যই ছিল না? সেটা তো হতে পারে না। দেখো, একেবারে এই প্রশ্নটা তো থাকছে যে প্রশাসনের ভূমিকা কী ছিল। যারা 10 বছর বলছেন, 12 বছর বলছেন বা তার আগে থেকেই তো বাংলাদেশ থেকে এদেশে এসে বসবাস শুরু করে। আমি গ্রাউন্ড জিরোর ছবিটা আরেকবার দেখাতে বলবো আমার সহকর্মী রজতকে, যে বাদিকে দেখতে পাচ্ছ যে ব্যাগ এবং নিয়ে যে সমস্ত মহিলা এবং পুরুষরা রয়েছে, এটা হচ্ছে হোল্ডিং এরিয়ার ফার্স্ট ফেজ, অর্থাৎ প্রথম দফায় তাদেরকে এখানে রাখা হয়েছে। দ্বিতীয় দফায় আমার সহকর্মী রজতকে বলবো একটু দ্বিতীয় যে জায়গাটা তাদের রাখা হচ্ছে, অর্থাৎ 3টে লেয়ার তৈরি করা হয়েছে বিএসএফের তরফে। এটা হচ্ছে ফার্স্ট লেয়ারের ছবিটা আমি যেটা দেখাচ্ছি। দ্বিতীয় যে লেয়ারের ছবিটা, অর্থাৎ দ্বিতীয় যেখানটায় তাদেরকে রাখা হচ্ছে, সেটা হচ্ছে ঠিক আমার ডান দিকে রাস্তার পাশে যারা রয়েছেন
দেখতে পাচ্ছ যে শীতের পোশাক রয়েছে তাদের কাছে, ব্যাগ রয়েছে, বড় বড় ব্যাগ। এইটা দ্বিতীয় এবং এরপরে তৃতীয় একটি জায়গা রয়েছে। এবং যারা রয়েছেন আমি একটু কথা বলি তাদের সঙ্গে। এক সৌগম রজতকে বলবো একটি এদিকে আসার জন্য। দাদা চলে যাচ্ছেন কেন? 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 আপনার কি এখানে এই হোল্ডিং এরিয়া রয়েছেন বাংলাদেশ যাওয়ার অপেক্ষায়? কবে এসছেন এখানে? এই 2 দিন হয়েছে। এই খোলা আকাশের নিচে থাকা খাওয়ার কি ব্যবস্থা হচ্ছে? চলে যাচ্ছেন কেন? দেখতে পাচ্ছ যে আমরা কথা বলতে এসেছি, এখানে মুখ লুকিয়ে চলে যাচ্ছে। একটু কথা বলবো, আপনারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হচ্ছে? সারা খাবার কিছু খাই না, আগে না বেশি চায় পানি খাই। বেশ। এখানে কবে আসা ভারতে? এখানে ভারতে কবে এসছেন? ভারতে আমরা দেরি হয়েছে আসে। কত? ছোটা থাকতে থাকছে। ছোটা থাকতে এসছেন। এখানে এসে সব কাগজপত্র হয়েছিল? ভোটার কার্ড, আধার কার্ড? দাঁড়ান। না দাদা? হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ড হয়েছে? নেই। হ্যাঁ, হয়েছে। আপনি বাংলায় কথা বলতে পারছেন? নিয়ে হয়েছে। হয়নি? আপনি কি কলকাতায় থাকতেন না অন্য কোথাও থাকতেন? সিটাং দিকে। হ্যাঁ, সিটাং। শিটংয়ে থাকতেন? দার্জিলিং? ভারতে এসে কোথায় থাকছিলেন? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে থাকছিলেন। হায়দ্রাবাদে কি করতেন? লেবার কাজ। লেবারের কাজ করতেন। মানে ওখানে হায়দ্রাবাদে কত বছর ধরে? 5-6 সাল। আচ্ছা, আমি বুঝতে পারছো যে 5-6 বছর ধরে রয়েছেন। সে কারণে হায়দ্রাবাদে থাকার তার বাংলা ভাষা কার্যত ভুলতে চলেছেন, হিন্দিতে কথা বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশে কোথায় বাড়ি আর আপনার নাম কি? সিটাং। হ্যাঁ, সিটাং। সিটাং। আপনার নাম কি? সালামতুল্লাহ। সালামতুল্লাহ। দাঁড়ান না, একটু দাঁড়ান না, দাঁড়ান না, কথা বলুন। তো এখানে যে হায়দ্রাবাদে গেলেন, ট্রেনে করে গেছিলেন? ট্রেন করে গেছে। টিকিট হয়েছিল আপনার নামে? হ্যাঁ। কোনো কাগজ, আপনার ভোটার কার্ড বা আধার কার্ড দেখাতে হয়নি? হয় না, দেখাতে হয়নি? वो बॉर्डर कार्ड को होना कार्ड खोज ना हमारा কিছু নেই আপনার? এই যে এখানে থাকলেন, কখনো ভোটার কার্ড, ব্যাংকে টাকা আসতো না? नहीं वो होना कार्ड हो ही ना हमारे। আপনার সঙ্গে হিন্দিতে কথা বলবো? हाँ बोलो। हिंदी में बात करें आप सर? हाँ, तो आपके पास इंडियन होने का कोई परिचय पत्र है? नहीं होना इंडियन होना डॉक्यूमेंट हमारे पास नहीं। तो इतने दिन से आप इधर इंडिया में कोलकाता होके तो हैदराबाद गए ना? हाँ। तो इधर से कोई चेकिंग नहीं हुआ? चिकन नहीं हो। क्यों? दलाल को पैसा दिया था? नहीं। तो आया कैसे बांग्लादेश? आया अभी आदमी आ रहा, उनका संगत आ गया। तो पैसा देना पड़ा ना? पैसा नहीं, कर्जा, गाड़ी का कर्जा दिया। गाड़ी में आया? गाड़ी में। तो बॉर्डर क्रॉस कैसे किया? बॉर्डर करे आदमियों का 2 बंदा आ रहे, वो बंदा का साथ आए हम। पैसा तो दिया ना? पैसा दिया नहीं। वोट दिया इधर हैदराबाद में? तो वोट दिया कभी? वोट दिया नहीं। वोटर कार्ड के लिए अप्लाई? वोटर कार्ड तो हमारे पास नहीं है। हम बॉर्डर कैसे बॉर्डर कोशिश नहीं किया वोटर कार्ड? नहीं उसके लिए हम कुछ तो हैदराबाद गए कितने साल हुआ? पहले तो कोलकाता में थे, उसके बाद हैदराबाद? कोलकाता नहीं गया हम। तो डायरेक्ट हैदराबाद कैसे? डायरेक्ट हैदराबाद गए। एजेंट था कोई? एजेंट से परिचय हुआ था? हैदराबाद में उसको काम आपको किसने दिलाया? दिलाया नहीं, उधर मुसलमान है, वो उनको घर का लेबर का काम है, वो लेबर का काम किया, सीमेंट का काम। तो आप बोले कि 10 साल से इधर है? 10 साल से नहीं साहब, तो 5-6 साल होता। तो 5-6 साल में तो बांग्लादेश भी लौटे होंगे? एक बार भी नहीं गए? नहीं है। बीवी बच्चे कहाँ पर? बीवी बच्चा इधर है। तो उन लोग के साथ, वो तो हैदराबाद में ही था आपके साथ? जी हाँ, मेरा साथ है। अभी इधर का सरकार नहीं रह सकते, बाहर का आदमी हो बोल के हम चले जा रहे हो। आपका बीवी बच्चा हैदराबाद में ही आपके साथ था? अभी हमारे साथ तो हैदराबाद में था? नहीं इधर कोलकाता में? कोलकाता में नहीं, इधर साथ में हमारा। अभी तो आपके साथ ये बॉर्डर पे है, आप जो हैदराबाद में था वहाँ पर भी था ना आपके साथ? हमारा साथ था। तो शादी कहाँ पर रचा है, बांग्लादेश में या इधर? शादी उधर बांग्लादेश में हो। अच्छा, तो बीवी बच्चे को लेके उस वक्त भी किसी को पैसा नहीं देना पड़ा, डॉक्यूमेंट्स नहीं लेना? नहीं ले। तो आपका नाम क्या बता? সালামতুল্লাহ। সালামউদ্দিনের কথা শোনালাম এবং সালামউদ্দিন বাবুর সঙ্গে যখন কথা বলছিলাম, এখানে এই জায়গাটায় অন্তত 10 জন বসেছিল। TV9 বাংলার ক্যামেরা দেখতেই এক এক করে কিন্তু তারা সরে যেতে শুরু করে। ভাই একটু আসবে, কথা বলবো। চলে যাচ্ছ কেন? একটু আসো না, কথা বলি। পেশাব করতে আসলাম। হ্যাঁ, পেশাব করতে আসলাম। ভারতে কবে এসে? ভারতে 2017 আসলাম। হ্যাঁ, 2017। 2017 কিভাবে আসলে? এই তো এইখানে পেদলে আসলাম, হেঁটে আসলাম। তো কেউ ধরলো না, পুলিশ, BSF? না, একটাই কথা কতবার বলো, সকাল থেকে একটাই কথা বলতেছে বাস। কাল থেকে কিচ্ছু খাইনি, এখানে বর্ডারে বসে আছি, কিচ্ছু দেয় নাই কেউ।
সকাল থেকে যত লোক আসতেছে সবাই বলতেছে এখানে কি করে আসছো, কে নিয়ে আসছে, কাকে টাকা দিয়েছো, একই প্রশ্ন করে যাচ্ছে। কখন যে দেশে তুমি ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছো? কিছু নেই আমাদের কাছে। তাহলে আসলে কি করে বা থাকছিলে 10 বছর কি করে? কোথায় থাকছিলে? দেখো কলকাতায় ছিলাম। কলকাতার কোথায়? হাওড়াতে ছিলাম। কি কাজ করতে? প্রথমে তো কিছু করে না, যখন আমি ছোট্ট ছিলাম তখন। আচ্ছা, তারপরে কি কাজ? তারপরে হায়দ্রাবাদে গেছি। হায়দ্রাবাদে কি কাজ করতে? ওই তো লেবারি কাজ করতাম। লেবারের কাজ করতে। তো এই যে ট্রেনেই তো যেতে হায়দ্রাবাদে, ট্রেনে টিকিট কাটতে কাগজ লাগতো না? না, কোনো কাগজ লাগে না। টিকিট কেটে যেতে? হ্যাঁ, জেনারেলের টিকিট কাটতে কোনো টাকা লাগে না। জেনারেলের টিকিট কেটে যেতে? হ্যাঁ। আচ্ছা, তো এই 10 বছরে তো বাংলাদেশেও গেছো বাড়িতে? না, একবারও যাইনি। বউ বাচ্চা কোথায়? বিয়ে করিনি তো, বউ বাচ্চা করতে গেছে। কি নাম বলে তোমার? আমার নাম রাহুল খান। রাহুল খান। রাহুল খান। আর হায়দ্রাবাদে কি নাম ছিল? হায়দ্রাবাদে ওইটাই ছিল, রাহুল খান ছিল। রাহুলের গল্প তোমাকে শোনালাম যে 10 বছর আগে রাহুল এখানে এসছে, এবং রাহুল খান এবং আমরা তার আগে যার সঙ্গে কথা বললাম তারা হায়দ্রাবাদে কাজ করতো। হায়দ্রাবাদে তারা কাজ করতো এবং হায়দ্রাবাদে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা দূরপাল্লার ট্রেনে যেত, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তাদের ক্ষেত্রে তারা জেনারেলে টিকিট কাটতো। জেনারেল টিকিট কেটে হায়দ্রাবাদে যেত এবং সেখানে তারা দিনমজুরে কাজ করতো, তেমনটাই জানা যাচ্ছে। ফলে বিষয়টা একেবারেই স্পষ্ট যে কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 12 বছর ধরে ভারতে এসছে, কেউ এজেন্ট মারফত। অনেকেই তাদের কথাতেই স্পষ্ট যে তারা সত্যিটা বলতে পারছেন না যে এজেন্ট মারফত এসছেন বা কার মারফত এসছেন। ফলে এখানে এই জায়গাতে যারা রয়েছেন গত 2 দিন ধরে তারা রয়েছেন, এই রাস্তার দুদিকে তুমি দেখতে পাবে দুদিকে তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারা কবে ফিরতে পারবেন, কিভাবে ফিরতে পারবেন তার কোনো উত্তর অন্তত এই মানুষগুলোর কাছেও নেই। ফলে এই 2 দিন ধরেই খোলা আকাশের নিচেই তারা থাকছেন। খাবার দাবারের বন্দোবস্তও কার্যত নেই বললেই চলে। স্থানীয় দোকান এবং স্থানীয় বিভিন্ন জায়গা থেকে আপনার সঙ্গে কথা বলছেন, আপনারা চলে গেলেন, একটু এদিকে কথা বলুন। আপনারা চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছে দাদা, পেটে খিদে আছে, আমাদের আর কথা বলার টাইম নেই। এসছিলেন যখন, তখন কিভাবে এসছিলেন? যখন কিভাবে এসছিলেন? একটু দাঁড়িয়ে যান না, কথা বলি। আরে দাদা শুনুন না। হ্যাঁ বলুন, কিভাবে এসছিলেন? একটু দাঁড়িয়ে যান, কথা বলি। দেখতে পাচ্ছ যে কথা বলার চেষ্টা করা যখন করা হচ্ছে, তারা কিন্তু ক্যামেরা দেখে দূরে চলে যাচ্ছে, সংবাদ মাধ্যম থেকে তারা দূরে সরছে। ফলে সত্যিটা তাদের পক্ষে বলা সম্ভব নয়, কিভাবে এসেছিলেন, তাদের কাছে কী কী নথি রয়েছে। এবং যখনই আমরা কথা বলতে যাচ্ছি তারা কেউ অসুস্থতার কথা বলছেন, কেউ বা অন্য কোনো কথা বলে নিজেদেরকে আরও পরিচয় আনার চেষ্টা করছে। আরও এখানে অনেকে রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করি। দাদা একটু কথা বলবো? কোথা থেকে এসেছিলেন? বাংলাদেশে বলবো না। হ্যাঁ, বাংলাদেশে না, আমি আপনার 10 বার বললাম, এবার 10 বার বলছি আপনার যে আমার শরীর ভালো না, কথা বলবো না। এখানে খাবারের ব্যবস্থা হয়েছে কিছু? কেউ খাবার দেয়নি? পুলিশ প্রশাসন বা কেউ খাবার দেয়নি? না। জল খাবারটা এই শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যেই থাকতে হচ্ছে। এই যে খোলা আকাশের নিচে তো মশা মাছি খাচ্ছেন। জলের ব্যবস্থা, জল দিচ্ছে কেউ? কারা দিচ্ছে? কেউ দেয় না জল, কিনে খেতে হচ্ছে। কেনে না, চাপ কলে খেয়ে আসলাম কেবল। আচ্ছা, এই যে এসআইআর এখন কাছে মাপ চাচ্ছি, আপনার কাছে আমি মাপ চাচ্ছি। আমার একটু একা থাকতে কিন্তু আমি পারি উঠছি না, আপনার জন্য বিরক্ত হয়ে যাচ্ছি। এই একজন যদি 10 বার করে, আপনি আমার কাছে 10 বার জিজ্ঞাসা করলেন, কি আপনি কী বলবো? 10 বার কী বলবো আমার বলেন? ছাড়েন, কথা বলেন না, ছাড়েন। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমরা স্বরূপনগরের ছবি দেখাচ্ছিলাম, হাকিমপুরের ছবি দেখাচ্ছিলাম। এখন শুধুমাত্র এই জায়গা তো নয়, নিউ টাউনের বিভিন্ন এলাকা ছবি দেখাচ্ছি আপনাদের। বিশ্বাসপাড়া, আটঘরা, নিউ টাউনের ঘুনিবস্তি, এই সমস্ত জায়গায় তালা ঝুলছে। একের পর এক বাড়িতে তালা ঝুলছে। যারা এখানে থাকতেন তারা কেউই এখানে নেই। অর্থাৎ এসআইআর আবহে এই জায়গাগুলোর কি ছবি, বাস্তব ছবিটা তুলে ধরছে TV9 বাংলা। নিউ টাউনের হাইরাইজের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী ঝুপড়ির একটা বস্তি, নাম বাংলাদেশি কলোনি। কেন না, তার কারণ এখানে প্রচুর বাংলাদেশি মানুষ থাকতেন, যারা এই এসআইআর আবহে সব ছেড়ে চলে গেছেন। এ কথা আমরা বলছি না, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং তারাই জানাচ্ছেন যে এইভাবে একের পর এক বাড়িতে তালা, এবং এই এসআইআর আবহ শুরু হওয়ার মধ্যেই কিন্তু এই বাংলাদেশের যে মানুষজন ছিলেন তারা কিন্তু
এখানকার যে বসতি তা ছেড়ে চলে গিয়েছেন। বাড়িগুলো দেখলেই বোঝা যাবে মূলত অস্থায়ী ঝুপড়ি, যেখানে এরকম মাথা নিচু করে প্রবেশ করতে হয়, আর সেখানেই ঝুলছে একের পর এক তালা। তার কারণ সম্পূর্ণভাবে কিন্তু বসতি ছেড়ে তারা কিন্তু বাংলাদেশে চলে গেছেন, এমনটাই দাবি করছেন এখানকার অন্য যে বাসিন্দারা তারা রয়েছেন। অনেকেই কিন্তু ক্যামেরা দেখে লুকিয়ে পড়ছেন, অনেকে বাড়ি থেকে বেরোচ্ছেন না। সব মিলিয়ে একটা চরম ভয়ের পরিবেশ এই গোটা কলোনি জুড়ে। তার কারণ এখানে বাংলাদেশিরা ছিলেন বা হয়তো আছেন। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, নিউ টাউন। বেশিরভাগ বাড়িগুলোতে তালা। সবাই কি দেশে চলে গেছে? কোথায় চলে গেছে? সব দেশে চলে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ধরে ছিল তা আমি সঠিক বলতে পারবো না, কেননা আমি স্থানীয় তো, আর আমিও খুব বেশি দিন এখানে আসিনি। আমার গ্রাম থেকে মনে হয় 5-6 মাস হচ্ছে এসেছি। 5-6 মাস ধরে এরা ছিল না, এসে দেখি অনেক ঘরই খালি ছিল। হ্যাঁ, এবার তারপরে এখন আবার কিছু কিছু সব চলে গেছে। সব বাংলাদেশ চলে গেছে? সব বাংলাদেশে চলে গেছে। কোথায় চলে গেছে গো? ঘরে গিয়েছে। দেশে? কি কাজ করতো আমি জানি না, নতুন এসেছে, আমি স্থানীয় লোক এখানকার। আপনি তো স্থানীয়, বুঝতে পারছি। এখানে যারা ছিল সব দেশে চলে গেছে? হ্যাঁ, সব দেশে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ছিল তুমি আসার পরে দেখেছো? আমি দেখি না। সব বাংলাদেশ চলে গেছে, আর কেউ নেই? না।